হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ইভিএস ক্লাস সেট 4। যারা এই ইভিএস ক্লাসের 3টে সেট আগের দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, আজকের সেট 4 শুরু হওয়ার আগে আমরা দেখে নেব আমাদের সেট 3তে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম তাদের আনসার। তো দেখো, আমাদের 80 থেকে শুরু করে 86 অবধি আমাদের এই কটা ছিল আমাদের সেট 3-র হোমওয়ার্ক। তো সেগুলো আমরা হোমওয়ার্ক একটু দেখে নেব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন 80 কী রয়েছে দেখো, পিএইচ কত হলে জল অম্ল প্রকৃতির হয়। তো এটা আমি আগে বলেছিলাম, তবু একটু দেখে নাও, বলে দিচ্ছি যারা দেখোনি ক্লাসটা। দেখো, আমরা বলেছিলাম এটা যদি পিএইচ স্কেলের একটা যদি স্কেল হয়, তো যখন পিএইচের মান যখন 7 তখন সেটা হচ্ছে প্রশম, অর্থাৎ আম্লিকও নয় ক্ষারীয় নয়। আর যখন এর ভ্যালু যখন 7-এর থেকে কম হবে তখন সেটা হচ্ছে আম্লিক প্রকৃতির, ঠিক আছে, ওটাকে আমরা বলি অম্ল। আর যদি সেটা 7-এর থেকে বেশি হয় সেটা হয়ে যাবে ক্ষারীয়। তাহলে এবার দেখো, তোমরা এখানে যে প্রশ্নটা বলেছে পিএইচ কত হলে জল অম্ল প্রকৃতির হয়, তাহলে বুঝতে পারছো 7-এর থেকে কী হবে, কম হবে। তাহলে দেখো কোথায় আছে অপশান, অপশান বিতে আছে 7-এর কম। ওকে, দেখো নেক্সট দেখো, আমাদের 81 বলেছে মেলানোসিস রোগের প্রধান কারণ হলো। তো দেখো, মেলানোসিস যে রোগটা, এটা হচ্ছে এক প্রকার রোগ যেটা আমাদের কি হয় না, চোখে দেখবে অনেক সময়, চোখে যে আমাদের লেন্সটা আছে লেন্সের পাশে অনেক সময় দেখবে লাল রঙের একটা আস্তরণ পড়ে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে এক প্রকার রোগ। তো এই রোগের যে মেন কারণ সেটা হচ্ছে আর্সেনিক দূষণ। আমাদের বিতে রয়েছে অপশন বি হচ্ছে আর্সেনিক দূষণ, ঠিক আছে। দেখো 82 কী বলেছে দেখো, পরিবেশের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো তোমরা জানো যে বায়ুমণ্ডলে সবচেয়ে যেটা বেশি থাকছে সেটা হচ্ছে নাইট্রোজেন, অপশান বিতে রয়েছে। আচ্ছা, যদি বলি এটার পার্সেন্টেজ কত, এটা হচ্ছে 78%, ঠিক আছে। আর অক্সিজেন হচ্ছে 21%, ওকে। আর বাকি দেখো, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন আরও আছে, যেমন আছে হিলিয়াম, আর্গন, সবগুলো মিলে হচ্ছে ওরা 1%। আর টোটাল হচ্ছে আমাদের 100%, ওকে। দেখো নেক্সট আমাদের 83 বলেছে তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া কি হবে। দেখো 3টে অপশান আছে, ক্যান্সার, মাথা ধরা, বমিভাব। তো এখানে দেখো তেজস্ক্রিয়তার প্রধান প্রতিক্রিয়া হতে পারে ক্যান্সার, অপশান এতে রয়েছে আমাদের সঠিক। 84 দেখো কী লেখা আছে, চেরনোবিল দুর্ঘটনায় কোন মৌলের তেজস্ক্রিয়তা দূষণ হয়। তো দেখো, চেরনোবিল দুর্ঘটনায় তোমরা জানো এটা জায়গা কোথায় আছে, চেরনোবিল এই জায়গাটা রয়েছে ইউক্রেন, রাইট। আচ্ছা, ইউক্রেনে কবে হয়েছিল, 1986 সালে হয়েছিল, ঠিক আছে, 1986 সালে। তো এইখানে যে দূষণটা হয়েছিল সেটা ছিল কি ইউরেনিয়াম, অপশন বিতে রয়েছে ইউরেনিয়াম, ঠিক আছে। আমরা একটু দিচ্ছি এক্সপ্লানেশন এই জন্যই কারণ সালটাও চাইতে পারে উত্তর, ঠিক আছে, পরীক্ষায়। সেজন্য আমরা একটু বলে দিচ্ছি এক্সট্রা ডিটেলসে, ওকে। 85 রয়েছে বিকিরণ শক্তির একক হলো কি। তো দেখতেই পাচ্ছ রেস, এটা রেস না, এটা অ্যাকচুয়ালি রেম আছে, ঠিক আছে, REM, ওকে, রেম আছে, ঠিক আছে, রেম, ডেসিবেল এবং হার্জ। তো প্রত্যেক জানো হার্জ হচ্ছে শব্দের কম্পাঙ্ক, ডেসিবেল হচ্ছে আমাদের শব্দ দূষণ মাপা যায়, ঠিক আছে। তো এখানে বলছে বিকিরণ শক্তির একক, তো বিকিরণ শক্তির একক হচ্ছে আমাদের রেম। আচ্ছা, যদি বলো রেমের ফুল ফর্ম কি, দেখো REM, এই রেমের যে ফুল ফর্মটা সেটা হচ্ছে, আচ্ছা রেমের ফুল ফর্ম হচ্ছে কি বলতো, রন্টজেন ইকুইভ্যালেন্ট ম্যান, ঠিক আছে, রন্টজেন ইকুইভ্যালেন্ট ম্যান, ঠিক আছে, MAN, ম্যান। তো এটা অ্যাকচুয়ালি কী বলতো, এটা হচ্ছে বিকিরণ শক্তির যে ডোজ সেটাকে মাপা যায় এই REM অর্থাৎ রেম এককে, তার আমাদের এ হচ্ছে সঠিক। দেখো নেক্সট আমাদের 86 কী ছিল, 1985 সালে ওজোন ছিদ্র আবিষ্কার করেন কে। তো দেখো 1985-তে ওজোন ছিদ্র যে আবিষ্কার করেন তিনি হলেন JC ফারম্যান। দেখো এটা ফারম্যান হবে, ঠিক আছে, এখানে এটা হবে ঠিক আছে, ফারম্যান হবে, অপশান এ আছে সঠিক। অ্যাকচুয়ালি ওজোন ছিদ্র যে মানে ওজোন ছিদ্র মানে হচ্ছে ওজোন হোল, যেটা কোথায় দেখা গিয়েছিল, আন্টার্কটিকাতে, ঠিক আছে। তো এই আন্টার্কটিকায় যে ওজোন হোল সেটা 1985 সালে 3জন বিজ্ঞানী মিলে আবিষ্কার করেন। সেই 3টি বিজ্ঞানী হচ্ছে কি বলতো, একটা হচ্ছে জো, ঠিক আছে, ফারম্যান, জো ফারম্যান। আচ্ছা, তারপরে ছিল একজন কি ব্রিয়ান, ঠিক আছে, আচ্ছা 1 মিনিট,
আচ্ছা নেক্সট লিখে দেখো, একটা হচ্ছে জো ফারম্যান, একটা হচ্ছে ব্রিয়ান, ঠিক আছে, ব্রিয়ান গার্ডিনার, আরেকজন হচ্ছেন জোনাথন স্যাঙ্কলিন, ঠিক আছে, জোনাথন স্যাঙ্কলিন, ঠিক আছে। এই তিনজন মিলে কিন্তু আবিষ্কার করেন ওজোন ছিদ্র আন্টার্কটিকাতে, ঠিক আছে। এগুলো ছিল আমাদের আগের দিনের হোমওয়ার্ক। আজকে আমরা দেখে নেব চট করে 28টা প্রশ্ন, ঠিক আছে। যাদের এক্সপ্লানেশন দরকার তারা ক্লাসটা স্কিপ না করে দেখো, আর যাদের মনে হচ্ছে এক্সপ্লানেশন দরকার নেই তারা ভিডিওটা শুধুমাত্র উত্তর দেখে বেরিয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 87। তো কী লেখা আছে, 1986 খ্রিস্টাব্দে ওজোন ছিদ্রের জন্য ক্লোরিনকে দায়ী করেন। দেখো চারজন অপশান আছে, দেখো ফারম্যান, সুমান সোলোমান এবং হ্যাকেল। তো এখানে যেটা সঠিক হবে, দেখো ওজোন ছিদ্র মানে বুঝতেই পারছো ওজোন হোলের কথা বলছে। তো 1986 সালে বলেছেন যে ওজোন ছিদ্র যে হচ্ছে, তোমরা জানো এটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওজোন লেয়ার আছে। এই ওজোন লেয়ারের কাজ তোমরা বুঝতে পারছো যে ইউভি রের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে, ঠিক আছে। সূর্যের যে ক্ষতিকারক ইউভি রে, সেই এই ইউভি রের হাত থেকে আমাদের কিন্তু রক্ষা করছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে ওজোন ছিদ্রের জন্য মূলত ক্লোরিনকে দায়ী করেছিলেন কে? তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে সুমান সোলোমন। ওকে, দেখো নেক্সট বলছি 88-এ দেখো। আচ্ছা এখানে আরেকটা যেটা অপশন দেখো লেখা আছে হেকেল। তো যদি বলে যে এই যে হেকেল কেন বিখ্যাত, তোমরা জানো হেকেলকে বলা হয়, আচ্ছা এর পুরো নাম হচ্ছে আর্নেস্ট হেকেল, ঠিক আছে। তো এই হেকেলকে বলা হচ্ছে ইকোলজির জনক। ওকে, দেখো এল নিনো বলেছে একটা প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয় যা দেখা যায় কোথায়, দেখো প্রশান্ত মহাসাগর, আরব সাগর নাকি আটলান্টিক মহাসাগরে। তো প্রত্যেকে জানো একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে এল নিনো, আর একটা যেটা হয় সেটা হচ্ছে লা নিনা, ঠিক আছে, লা নিনা। তো এবার দেখো দুটোর মধ্যে পার্থক্য কি বলতো, যেটা এল নিনো আছে, ঠিক আছে, এটার জন্য কি হয়, বর্ষা হয়, ঠিক আছে। আর সরি এটা হচ্ছে খরা হয়, ঠিক আছে, এটা হচ্ছে খরা। আর যেটা হচ্ছে তোমার কি লা নিনা, এটার জন্য হচ্ছে কি বলতো, ঠিক আছে, লা নিনার জন্য যেটা হয় সেটা হচ্ছে বন্যা। ওকে, তো এবার দেখো বলেছে এল নিনো একটা প্রাকৃতিক সামুদ্রিক বিপর্যয় যা দেখা যায় কোথায়, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে, প্যাসিফিক ওশিয়ান। যদি বলতেই পারতো যে এল নিনোর প্রভাবে কি হয়, খরা নাকি বন্যা, তখন খরা বলবে। আর যদি বলে লা নিনার প্রভাবে কি হয়, তখন বলে বন্যা। ওকে, আচ্ছা এবার নেক্সট দেখো কি বলেছে, আমাদের 89 বলেছে ইটাই ইটাই রোগের জন্য দায়ী কি। দেখো অপশান রয়েছে তিনটে, লৌহ, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম। তো দেখো ইটাই ইটাই রোগের জন্য মূলত দায়ী সেটা হচ্ছে ক্যাডমিয়াম। আচ্ছা যদি বলো যে ইটাই ইটাই রোগটা কেমন হয়, ইটাই ইটাই রোগটা কি বলো তো, দেখবে যে মানুষ যে সঠিকভাবে দাঁড়াতে পারে না, মানে ওর যে কোমরের কী হয় একটা মানে সামনের অংশটা সামনের দিকে হেলে যায়, ঠিক আছে, ও সোজা হয়ে আর দাঁড়াতে পারে না। ওকে, মানে হাড় বেঁকে ও সামনের দিকে ঝুঁকে যায়, ওটাই হচ্ছে ইটাই ইটাই রোগ, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 90 বলেছে মিনামাটা রোগের জন্য দায়ী কে। তো দেখো মিনামাটা রোগের জন্য যে দায়ী সেটা হচ্ছে মূলত আর্সেনিক। অপশন সরি, আর্সেনিক নয়, এটা হচ্ছে আমাদের পারদ, ঠিক আছে। বলেছিলাম যে মিনামাটার দেখো, মিনামাটা আর পারদকে আমরা বলছিলাম মার্কারি। তো দেখো মার্কারির সাথে মিনামাটার যে একটা প্রোনাউন্সিয়েশন দেখো প্রায় তোমরা একটা মিল পাবে খুঁজে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মনে রাখার একটা ট্রিক, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো আমাদের বলেছে 91-এ বলেছে কি বলছে, দেখো বলছে ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী রাসায়নিকটি হলো। তো প্রত্যেকে জানো যে ভোপাল যেটা গ্যাস বিপর্যয় হয়েছিল কত 1984, ঠিক আছে, 1984-এ। তো এর জন্য দায়ী কে, তো এটার জন্য দায়ী দেখো এখানে অপশন দেখো, এটা অ্যাকচুয়ালি সঠিক হবে MIC, মিথাইল আইসোসায়ানেট। অপশন আমাদের বিতে রয়েছে মিথাইল আইসোসায়ানেট। অনেকে কিন্তু সিতে কিন্তু সায়ানাইড করে দিতে পারো, তাই বলছি এটা একটু ভালো করে মনে রাখবে। যখন দেখবে যে ভোপাল গ্যাসের কথা বলছে তাহলে হচ্ছে আইসোসায়ানেট, সবসময় নেট মনে রাখবে, ঠিক আছে, আইসোসায়ানেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম ভালো করে মনে রাখবে নেট,
ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আর ওরা কিন্তু অপশানে এই সায়ানাইড দিবেই। দেখো এ আর বিতে কিছু পার্থক্য নেই, পার্থক্য শুধু এখানে সায়ানাইড আছে, এখানে সায়ানেট আছে। ওকে, তো উত্তর হবে আমাদের মিথাইল আইসো সায়ানেট। দেখো 92 বলেছে যে রাসায়নিক ভৌত বা জৈবিক উপাদান জন্মগত ত্রুটি উৎপাদন করে তাকে কি বলে? তো দেখো দেখো এই যে বলেছে, দেখো জন্মগত ত্রুটি উৎপাদন করে, এর মানে কি বলো তো? এটা কিন্তু একটা বংশগতির ব্যাপার থেকে যাচ্ছে। আর তোমরা জানো বংশগতিতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি মিউটাজেন। ঠিক আছে, দেখো 93 বলেছে অতিরিক্ত পরিপোষক সম্পন্ন জলাশয়কে কি বলা হয়? দেখো অতিরিক্ত পরিপোষক সম্পন্ন জলাশয়কে বলা হয় ইউট্রোফিক। ঠিক আছে, এখান থেকে এসছে ইউট্রোফিকেশন। তোমরা জানো জলের মধ্যে ফসফরাসের পরিমাণ বেড়ে গেলে জলের মধ্যে প্রচুর মাত্রায় শৈবাল জন্মায়। ঠিক আছে, এটা কি বলা হয় ইউট্রোফিকেশন, বা এটাকে আরও বলা হয় অ্যালগাল ব্লুম। ওকে, আচ্ছা দেখো আমাদের নেক্সট এটা 94 বলেছে, দেখো কি লেখা আছে, বলেছে র্যাচেল কার্সন লিখিত, ঠিক আছে, বইটা কোনটা? তো র্যাচেল কার্সন লিখিত যে বইটা সেটা হচ্ছে সাইলেন্ট স্প্রিং। ওকে, আচ্ছা এ প্রসঙ্গে বলে দিই, দেখো এখানে তোমরা আরও দুটো অপশন দেখতে পাচ্ছ, লেখা আছে দ্য ভয়েস অফ বিগল এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তো এই দুটো বই যখন আছে আমরা একটু দেখে নেব যে এই দুটো বইয়ের লেখক কে। ঠিক আছে, পরীক্ষায় যে শুধুমাত্র এই সাইলেন্ট স্প্রিং থাকবে এর কোনো মানে নেই। ঠিক আছে, তো দেখো বিতে আছে দ্য ভয়েস অফ বিগেল, এই বইটা লিখেছেন চার্লস ডারউইন। এই লেখেছেন কি চার্লস ডারউইন। ঠিক আছে, একটু মনে রাখবে চার্লস ডারউইন। আর যেটা আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই বইটা লিখেছেন আর্নেস্ট, ঠিক আছে, আর্নেস্ট, ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, একটু মনে রাখবে আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের 95 বলেছে জলে উপস্থিত যে দূষকের জন্য ব্লু বেবি সিনড্রোম দেখা যায় সেটি হলো। তো দেখো ব্লু বেবি সিনড্রোম যে হয় সেটা হচ্ছে মূলত, ঠিক আছে, আমাদের শীতে রয়েছে দেখো নাইট্রেট। ওকে, আচ্ছা নেক্সট দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ব্লু বেবি সিনড্রোম হয় নাইট্রেটের জন্য। দেখো 96 বলেছে পেট্রোল গাড়ি থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বায়ু দূষকটি হলো। তো পেট্রোল গাড়ি থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বায়ু দূষকটি হলো সেটার নাম জানতে চেয়েছে, সেটা হয়ে যাবে আমাদের অপশন সিতে হাইড্রোকার্বন। ওকে, দেখো 97 বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি হলো। আচ্ছা এখানে আগের প্রশ্নটা বলে দিই, যেটা SO2 ছিল, এই SO2 কিন্তু বেশি মাত্রায় যেটা বের হয় সেটা হচ্ছে আগ্নেয়গিরি থেকে। ওকে, আচ্ছা 97 বলেছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পদার্থটি হলো। তো দেখো এই ভোপাল গ্যাস, আচ্ছা আমরা দেখো, আচ্ছা ভোপাল এটা কোশ্চেন আবার পেয়েছি মনে হচ্ছে আমরা। ঠিক আছে, আগের জাস্ট কত নম্বর আমরা দেখলাম যেন কোশ্চেনটা, যাই হোক তো আমরা আবার রিপিট হচ্ছে কোশ্চেনটা, তোমরা দেখে নাও। তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে গ্যাসটা তোমরা আশা করি এতক্ষণ উত্তরটা পেয়ে গেছো, মিথাইল আইসো সায়ানেট, রাইট। আচ্ছা 98 কি বলছে দেখো, বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম পথিকৃৎ হলেন। তো নর্মদা বাঁচাও আন্দোলনের যে পথিকৃৎ সেটা জানতে চেয়েছে। তো দেখো আমাদের অপশন যেটা রয়েছে বিতে মেধা পাটেকর। আচ্ছা এখানে দেখো লেখা আছে সুন্দরলাল বহুগুণা, তোমরা বলো এই সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের অন্যতম পথিকৃৎ? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চিপকো আন্দোলনের একজন পথিকৃৎ, রাইট। দেখো 99 বলছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? তোমরা প্রত্যেকে জানো সাইলেন্ট ভ্যালি যে একটা এখানে জায়গা বা যেটা একটা প্লেস কোথায় রয়েছে, কেরালাতে। ঠিক কেরালার পালাক্কাড ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পালাক্কাড ডিস্ট্রিক্ট, এইখানে হয়েছিল সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, রাইট। দেখো নেক্সট বলেছে আমাদের 100 নম্বর প্রশ্ন বলেছে দেখো ওজোন ছিদ্রের প্রতিকার সংক্রান্ত আলোচনা চক্রটি হলো। তো ওজোন ছিদ্র মানে আবার সেই একই কথা, ওজোন হোলকে নিয়ে বলছে। তো ওজোনের মানে এই যে ওজোন ছিদ্র এটার প্রতিকার সংক্রান্ত যে আলোচনা হয়েছিল সেটা হয়েছিল মন্ট্রিল প্রোটোকলে। আর তোমরা প্রত্যেকে জানো এটা হয়েছিল কোথায়, কানাডাতে। কোথায় হয়েছিল, কানাডা। আর এটা কত সালে হয়েছিল, এটা হয়েছিল তোমার 1987-এ, রাইট। 1987 হয়েছিল, তোমরা এটা প্রত্যেকে জানো। দেখো আবার আমাদের 101-এ কী রয়েছে দেখো, দেখো লেখা আছে ত্বকের ক্যান্সার
ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ কি? এটা প্রশ্ন আরেকবার আমি বলেছি। দেখো আমাদের ত্বকে যে ক্যান্সার হয় সেটার জন্য মূলত দায়ী হচ্ছে কি? ইউভি রশ্মি। কোত্থেকে আসে? এটা সান থেকে আসে, সূর্য থেকে আসে। এবং এই রশ্মিটাকে কে আটকে দেয়? আমাদের স্ট্রেটোস্ফিয়ারে রয়েছে ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ার কিন্তু ইউভি রশ্মিকে আটকে দেয়। এর ফলে কিন্তু আমরা কিন্তু ইউভি রশ্মির হাত থেকে রক্ষা পাই। কিন্তু যেহেতু এখন বর্তমানে আমাদের সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন জাতীয় গ্যাসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, তাই কিন্তু ওজোন লেয়ারটা দিন দিন ক্ষয় হতে চলেছে। এর ফলে কিন্তু ইউভি রশ্মি আমাদের শরীরে এসে পড়ছে, ত্বকের ক্যান্সার করছে, রাইট? দেখো আমাদের 102 কী বলেছে? দোকানে ব্যবহৃত প্লাস্টিক ক্যারিব্যাগের সঠিক মাপ হলো। আচ্ছা, এখানে অপশান দেখো 20 আছে, 30 আছে, 40 আছে, আর একটা অপশান লেখো 120 মাইক্রন। ঠিক আছে, তো এখানে সঠিক হয়ে যাবে আমাদের 120 মাইক্রন। কেন বলো তো? অ্যাকচুয়ালি ডিসেম্বর, ঠিক আছে, 2022-এর পর থেকে অ্যালাউ করে দেওয়া হয়েছে 120 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করা যাবে না। তাহলে আমাদের সঠিক উত্তর হলো 120 মাইক্রন। আগে ছিল 75 মাইক্রন, এখান থেকে চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে 120 মাইক্রন। ওকে, দেখো নেক্সট আমাদের 103 বলেছে নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া হলো। তো দেখো নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা বলো তো? সেটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম। তোমরা প্রত্যেকে জানো যেগুলো ডাল জাতীয় গাছ, ঠিক আছে, বা যেগুলো তুমি এই যে ধনচে গাছ হয়, ঠিক আছে, এই সমস্ত গাছের কি হয়, মূলে এক প্রকার এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। এরা কিন্তু বাতাসের নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করতে পারে এবং গাছের যে মূল, সেই মূলের মধ্যে আবদ্ধ রাখে। এর ফলে গাছ যখন আমরা কেটে ফেলি তখন ওই মূলে থাকে নাইট্রোজেনটা, সেটা কিন্তু মাটিতে মিশে যায়। এর ফলে মাটিতে অনেক সার বেড়ে যায়। এই জন্য আমরা অনেক সময় দেখবে মাটিতে সার বাড়ানোর জন্য ধনচে চাষ করে, কারণ ধনচে চাষের করলে ধনচে গাছের মূলে কিন্তু এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কিন্তু থাকে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 104-এ কী লেখা আছে দেখো, বলেছে তেজস্ক্রিয় চুল্লিতে সাধারণত ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল কোনটা? প্রত্যেকে জানো U30 235, অর্থাৎ একে আমরা বলি ইউরেনিয়াম। 105 বলেছে ওজোন ছিদ্র দেখা যায় কোথায়? তো ওজোন ছিদ্র দেখা যাচ্ছে কোথায়? আন্টার্কটিকাতে। আমাদের অপশন সিতে আছে আন্টার্কটিকা। 106 কী বলেছে দেখো, কোন পদার্থটি জৈব উপায়ে বিয়োজিত হয় না? তো দেখো জৈব উপায়ে বিয়োজিত হওয়া মানে কি, যদি কোনো বর্জ্য পদার্থকে তুমি কোথাও ফেলে দাও, সেটা যদি কোনো রকম ব্যাকটেরিয়া দ্বারা কি হয়, ওটা দিন দিন ক্ষয় মানে একসময় কী হয়, ওটা মাটির সাথে মিশে যায়, ওটাই হচ্ছে জৈব উপায়ে বিয়োজিত হওয়া। তো এখানে যতগুলো অপশন দেখছো একমাত্র বৈদ্যুতিক বর্জ্য এটা কিন্তু বিয়োজিত হয় না। কেন হয় না? কারণ বৈদ্যুতিক বর্জ্য যেমন ধরে নাও কোনো প্লাস্টিকের হতে পারে, কোনো সকেট বা কিছু, ওগুলো দেখবে ওগুলো কিন্তু পচে না। তাই উত্তর হবে আমাদের অপশান বি। তো 107 বলেছে প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটা? তো প্রোটোজোয়া ঘটিত রোগ যেটা রয়েছে আমাদের অপশান বিতে, সেটা হচ্ছে অ্যামবায়োসিস। ওকে, দেখো 108-এ কী লেখা আছে দেখো, বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে, ঠিক আছে, কোনটির পরিমাণ হ্রাস করার উদ্দেশ্যে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল? এটার প্রশ্ন একটু আগেই বললাম জাস্ট, মন্ট্রিল প্রোটোকল হয়েছিল ওজোন স্তরে ক্ষতি সাধনকারী রাসায়নিক যে ব্যাপারটা সেটাকে কমানোর জন্য। ঠিক আছে, 109 বলেছে এল নিনো, এটাও আগে বলে দিয়েছি। এল নিনো মানে আমি কি বলেছিলাম, যে এল নিনো মানে বলেছিলাম যে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে কি না, সেটা কি বলেছিলাম বলো তো? একটা এল নিনো বলেছিলাম, একটা বলেছিলাম লা নিনা। তো বলেছিলাম যেটা লা নিনা, এটা এর ফলে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটা হচ্ছে এল নিনো, ঠিক আছে, ই হবে একটা এল নিনো, এর ফলে কিন্তু খরা হওয়ার সম্ভাবনা থাকে। তো এবার দেখো এল নিনো যখন বলেছে এখানে, তাহলে খরা হবে অবশ্যই। এটা কী হবে? আমাদের সমুদ্রের উষ্ণ বায়ু প্রবাহ, রাইট? কারণ উষ্ণ বায়ু প্রবাহের ফলে কিন্তু খরা হয়। দেখো নেক্সট কী বলেছে আমাদের, দেখো 110 বলেছে অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিটির সঙ্গে যুক্ত আছে। দেখো এই যে বলছে অ্যাক্টিভেটেড স্লাজ, এটা অ্যাকচুয়ালি কী বলতো, যদি কোনো জলাশয়ে বা জল যদি দূষিত হয় বা জলের মধ্যে যদি সিওয়েজ থাকে, ঠিক আছে, তখন সেই জলটাকে সংশোধন করার জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হয়। বাইরে থেকে বলতে অ্যাকচুয়ালি এই যে অ্যাক্টিভেটেড স্লাজ, এটা কিন্তু নিজে থেকে অক্সিজেন প্রডিউস করতে পারে, এর ফলে জলটাকে শোধন করা যায়। তো আমাদের অপশন বিতে রয়েছে জল সংশোধন পদ্ধতি। 111 বলেছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্ল বৃষ্টির সঙ্গে যুক্ত নয়? তোমরা জানো যে অম্ল বৃষ্টি হতে হলে
কি না H2SO4, ঠিক আছে, এই অ্যাসিডটা, আরটা হচ্ছে HNO3, এই দুটো অ্যাসিড মূলত দায়ী। আর প্রত্যেকে জানো এই দুটো অ্যাসিড তৈরি হতে গেলে যে দুটো গ্যাস লাগবে সে দুটো হচ্ছে, একটা হচ্ছে তোমার SO2 মানে সালফার ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, ঠিক আছে, মানে নাইট্রোজেনের যে অক্সাইডগুলো। তো এই দুটো গ্যাস আমার মাস্ট দরকার। তো এবার বলেছে নিচের কোনগুলি, ঠিক আছে, কোনটি অম্ল বৃষ্টির সঙ্গে যুক্ত নয়। তো নয় দেখো, তার মানে দেখো সালফার ডাইঅক্সাইড তো হবে, নাইট্রোজেন অক্সাইডও হবে, তাহলে হবে না কোনটা, কার্বন ডাইঅক্সাইড, অপশান এ হচ্ছে সঠিক। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কিছু দেখো। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 112 নম্বরে কী লেখা আছে দেখো। বলেছে বাতাসের এসপিএম মাপতে ব্যবহার করা হয়। তো দেখো এসপিএম এর ফুল ফর্ম কি বলতো, সাসপেন্ডেড, ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট, ঠিক আছে, পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে। তো এটা হচ্ছে এক প্রকারের গ্যাসীয় কণা, ঠিক আছে, বা সলিড কণা। তো এই সমস্ত কণাগুলোর জন্য আলটিমেটলি কি হচ্ছে, এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট যেগুলো বায়ুতে থাকে। তো এই এসপিএম যে কণাগুলো রয়েছে সেটা মাপতে কী বার করা হয়, আমাদের অপশান এতে রয়েছে হাই ভলিউম স্যাম্পলার। ওকে, দেখো 113 বলেছে সিসমোগ্রাফ নিম্নলিখিত কোনটির তীব্রতা মাপার জন্য ব্যবহার করা হয়। তো এটা জানো তোমরা, সিসমোগ্রাফ হচ্ছে আমাদের কি ভূমিকম্প মাপার জন্য ব্যবহার করা হয়, রাইট। আচ্ছা, আরেকটা এখান থেকে বলে যে ইন্টেন্সিটি যদি মাপা হয় তাহলে কী লাগে, সেটা হচ্ছে আবার রিক্টার স্কেল, ওটাও কিন্তু মনে রেখো। আচ্ছা, 114 বলেছে আজকের লাস্ট প্রশ্ন, যে নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস রোগের জন্য আক্রান্ত হয়। এটা সঠিক হয়ে যাবে আমাদের অপশান বি, ফুসফুস। তো এই ছিল আজকে আমাদের সেট নাম্বার 4-এর 28টা প্রশ্নের আলোচনা। তোমাদের 28-এর মধ্যে তোমাদের কত স্কোর হলো তোমরা সেটা জানাও অবশ্যই কমেন্ট বক্সে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের সেট 4 ক্লাসটা এখানেই শেষ করলাম। যারা ক্লাসটা নতুন দেখছো বা যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পাও। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।